হ্যালো বেটা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসো জানা যাক। আই এম সুকান্ত। তো আজকে তোমাদের এই ভিডিও ক্লাস 9-এর জন্যই। এর আগের ভিডিও আমরা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিও তারপর থেকেই শুরু হবে। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই চ্যানেলের ভিডিও একটা দেখে ফেলেছো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে ফেলেছো ভিডিও, এবং যে সমস্ত জায়গাগুলো তোমাদের সবচেয়ে ভালো লেগেছে বা যে জায়গাটা তোমরা বুঝতে পারোনি তা নিশ্চয়ই তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছো। আমি প্রতিনিয়ত ওই কমেন্টগুলো দেখে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও এবং ওই ভিডিওকে আরও কত তোমাদের জন্য উপযোগী করে তোলা যায় তা নিয়ে রিসার্চ করে তার মতো করে আরও আমি ভিডিও বানাবো। তো যাই হোক, তো তোমাদের প্রতি সপ্তাহে আমি একটা সপ্তাহ জুড়ে প্রতি মাসের প্রথম সপ্তাহে হয়তো আমি একটা নির্দিষ্ট ক্লাসের জন্য ভিডিও বানালাম, তারপরের সপ্তাহে আবার একটা নির্দিষ্ট ক্লাস, তারপরের সপ্তাহে আবার একটা নির্দিষ্ট ক্লাস। তো এইভাবে কোন ক্লাসের ভিডিও কোন দিন আপলোড হবে তা তোমরা চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো আজকে তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ভিডিও। তো তোমরা জানো তোমাদের ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারটা আমি পড়ানো শুরু করেছি। তার মধ্যে ফোর্স অ্যান্ড মোশনের ফার্স্ট পার্ট আমি আপলোড করেছি। লাস্ট কি পড়িয়েছিলাম? লাস্ট পড়িয়েছিলাম আমরা হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র কি এবং এই নির্দেশতন্ত্রের প্রকারভেদ। কার উপর ভিত্তি করে প্রকারভেদ? নির্দেশতন্ত্রের গতির উপর ভিত্তি করে প্রকারভেদ। তো আজকে আমরা আসবো নির্দেশতন্ত্রকে প্রকাশ করার উপর ভিত্তি করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো তার জন্য আজকে পড়াতে শুরু হচ্ছে ফার্স্টেই যে নির্দেশতন্ত্রের প্রকারভেদের পয়েন্ট বি, অর্থাৎ নির্দেশতন্ত্রকে আমরা যদি তার প্রকাশ পদ্ধতি অনুসারে ভাগ করি, নির্দেশতন্ত্রের প্রকাশ পদ্ধতি অনুসারে শ্রেণী বিভাগ। তো তাহলে আজকে আমরা জানবো নির্দেশতন্ত্রের প্রকাশ পদ্ধতি অনুসারে শ্রেণী বিভাগ। নির্দেশতন্ত্রকে আমি প্রকাশ করছি কিভাবে তার উপর ভিত্তি করে নির্দেশতন্ত্রকে আমি কয় ভাগে ভাগ করব। তো এখানে প্রথমেই যে ভাগটায় আমি আসবো তার নাম হচ্ছে কার্তেশীয় নির্দেশতন্ত্র। কি বলে তাকে? কার্তেশীয় নির্দেশতন্ত্র। কার্তেশীয় নির্দেশতন্ত্র বা যাকে আমরা বলি কার্টেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স, বা যাকে ইংরেজিতে বলা হয় কার্টেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। কার্টেশিয়ান ফ্রেম অফ রেফারেন্স। তো কার্টেশিয়ান নির্দেশতন্ত্র কি? বিজ্ঞানী রেনে ডেকার্ট তার নাম অনুসারেই এই নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্র আবার 3 রকম হতে পারে। এতে হচ্ছে 1 ডাইমেনশনাল, বিতে লিখছি 2 ডাইমেনশনাল, সিতে লিখছি 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনালকে বাংলায় আমরা বলি একমাত্রিক, 2 ডাইমেনশনালকে বলছি দ্বিমাত্রিক, এবং 3 ডাইমেনশনালকে বলছি ত্রিমাত্রিক। তাহলে নির্দেশতন্ত্রকে আমি 3টে ভাগে ভাগ করলাম। কার্তেশিয়ান নির্দেশতন্ত্রের 3টে ভাগ, যথা 1 ডাইমেনশন বা একমাত্রিক, 2 ডাইমেনশন দ্বিমাত্রিক, 3 ডাইমেনশন ত্রিমাত্রিক। কোথায় ব্যবহার করি 1 ডাইমেনশন? যখন বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয়। সরল রেখা বরাবর গতিশীল হলে, যখন একটা বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয়। কিরকম এক্সাম্পল? একটা বস্তু সরল রেখা বরাবর গতিশীল আছে, মনে করি একটা পোল থেকে আর একটা পোল খুঁটি, তার মাঝখানে আমি একটা তারকে টান টান করে বাঁধলাম, আর সেই তারের উপরে একটা অ্যান্ট মানে একটা পিঁপড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে এই পিঁপড়েটা যে যাচ্ছে সেই পিঁপড়ের মোশনটা একটা স্ট্রেট লাইন বরাবর, রেক্টিলিনিয়ার মোশন। দিস মোশনকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি যে রেফারেন্স ফ্রেম জানবো তা হচ্ছে 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা একমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র। তো কোনো একটা অবজেক্ট যদি স্ট্রেট লাইন বরাবর যায়, একটা পিঁপড়ে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কিংবা একটা গাড়ি একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, একটা নৌকা নদীতে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, কিংবা আমি একটা স্রোতের ওপর কোনো একটা হালকা বস্তুকে ছেড়ে দিলাম, একটা সোনার টুকরো, সে সেই স্রোত বরাবর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। যদি তার মধ্যে কোনো কার্ভ মোশন না থাকে, তার মধ্যে যদি গতিতে কোনো আঁকা বাঁকা পথের সৃষ্টি না হয়, তাহলে এই ধরনের মোশনকে আমি রেক্টিলিনিয়ার মোশন বা স্ট্রেট লাইন মোশন বলছি। আর সেই স্ট্রেট লাইন মোশনকে আমরা ডেসক্রাইব করবো 1D বা একমাত্রিক নির্দেশতন্ত্র দ্বারা। তো 2 ডাইমেনশনাল কি? যখন বস্তু তলের ওপর, যখন বস্তু কার উপর গতিশীল থাকবে? কোনো না কোনো একটা তলের ওপর গতিশীল থাকবে। তাহলে কি বললাম? যখন কোনো একটা বস্তু কোনো একটা তলের ওপর গতিশীল থাকবে, মনে করো এই যে বোর্ড, যে বোর্ডটার তলের ওপর আমি লিখছি, এই বোর্ডের তলের ওপরে যদি একটা অবজেক্ট মুভ করে, একটা পিঁপড়েকে ছেড়ে দিলাম বোর্ডের তলের উপরে, সে হাঁটছে, তাহলে এই পিঁপড়ের
মুভমেন্টটাকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে মিনিমাম আমার দুটো অ্যাক্সিস লাগে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। আমরা জানি বোর্ডের একটা দিককে যদি আমি এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করি নিচেরটাকে, তাহলে এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করি, তাহলে পিঁপড়ের যে কোনো মুহূর্তের অবস্থান বের করার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু, মানে মিনিমাম দুটো অ্যাক্সিস বরাবর আমার দুটো ভ্যালু লাগে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে। তো এই কারণেই আমরা এই ধরনের নির্দেশতন্ত্রকে বলি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দুটো অক্ষ লাগে, স্ট্রেট লাইন বরাবর গেলে অনলি এক্স বা অনলি ওয়াই বা অনলি জেড যে কোনো একটা অ্যাক্সিস লাগছে, সো দ্যাট দিস ইজ কল্ড ওয়ান ডাইমেনশনাল। আর এক্ষেত্রে আবার কটা অ্যাক্সিস লাগছে? দুটো অ্যাক্সিস লাগছে, তাই এখানে আমরা বলছি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দুটো অ্যাক্সিস লাগছে মানে দ্বিমাত্রিক, দুটো অ্যাক্সিস লাগছে, তাই না? তলের উপর গতিশীল হলে। আর 3D की, और 3D क्या है बटुआ? तो 3D वो है जब वो जो आर्ट था ना, मतलब এই যে পিঁপড়েটা ছিল সেই পিঁপড়ের এবারে কি হয়েছে? ডানা গজিয়েছে। तो আমরা জানি পিপিলিকার পাখা গজে মরিবার তরে, বাট ये नहीं है फिजिक्स के लिए পিঁপড়ের ডানা গজায় সে দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিকে যাবে বলে। वो जो एंड था जो अभी स्ट्रेट लाइन पर जा रहा था, তো সে এবার একটা তলে হাঁটছিল, এবার সে পিঁপড়ের ডানা গজিয়ে গেছে। ডানা গজালে সে এবারে উড়বে। ये सोचिए ये एक आंट है और ऐसा 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 तो उड़ता फिरता है। তো এই যখন সে উড়ছে তখন তার হাইটেরও চেঞ্জ হচ্ছে এবং তার ডিস্টেন্সেরও চেঞ্জ হচ্ছে। এই যে পরিবর্তন, অর্থাৎ একটা বস্তু যদি কোনো স্পেস বা স্পেসে স্পেসে গতিশীল হলে তাকেই আমরা কি বলছি? ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ একটা অবজেক্ট যদি এমনভাবে গতিশীল থাকে যার মোশনকে ডিসক্রাইব করার জন্য আমার মিনিমাম 3টে অ্যাক্সেসেরই প্রয়োজন পড়ছে, তাহলে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলছি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ওই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে তাহলে কি থাকবে? আমি একমাত্রিক নির্দেশতন্ত্রে তাহলে হয় এক্স, না হলে ওয়াই, না হলে জেড দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি দ্বিমাত্রিক হয় তাহলে কি হবে? দ্বিমাত্রিক হলে হয় এক্স ওয়াই হবে, না হলে ওয়াই জেড হবে, না হলে এক্স জেড হবে। আর ত্রিমাত্রিক হলে এক্স ওয়াই জেড 3টে অ্যাক্সিসকেই আমার প্রয়োজন হয়। তাহলে ত্রিমাত্রিকের জন্য আমার কটা অ্যাক্সিসের প্রয়োজন হচ্ছে? ত্রিমাত্রিকের জন্য আমার এক্স ওয়াই এবং জেড 3টে অক্ষেরই প্রয়োজন। কোন অক্ষকেই কিন্তু আমি বাদ দিতে পারবো কি পারবো না? কোন অক্ষকেই আমি বাদ দিতে পারবো না, মানে এ হচ্ছে একদম মেন। অর্থাৎ এক্ষেত্রে আমার 3টে অক্ষেরই প্রয়োজন হয়। কিরকম 3টে অক্ষের প্রয়োজন হয়? তো এই এক্স ওয়াই জেডকে কিভাবে লেখা হয় তার উপর তৈরি হয়েছে একটা পদ্ধতি যাকে বলা হয় রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স বা দক্ষিণাবর্তী নিয়ম। দক্ষিণাবর্তী নিয়ম। দক্ষিণাবর্তী নিয়মে কি বলা হচ্ছে? দক্ষিণ কথা থেকে বুঝতে পারছি, একটু আগেই বাংলায় বলেছিলাম রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান। তো বলা হচ্ছে যে এই এক্স ওয়াই জেড অ্যাক্সিসকে আমি কি ইচ্ছে মতো ধরে নিতে পারি যেমন ইচ্ছা? না, এক্স ওয়াই জেড অ্যাক্সিসকে ধরার নিয়ম 1 নম্বর পয়েন্টে লিখছি আমি যে প্রতিটি অক্ষ পরস্পরের সাথে কত করে থাকবে? পরস্পরের সাথে সর্বদাই 90 ডিগ্রি কোণে থাকবে, মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তাহলে তারা প্রত্যেকের সঙ্গে each and every one with respect to each and every one perpendicular with respect to each and every one, প্রত্যেকেই পারপেন্ডিকুলার থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে একটি ডান পাকের স্ক্রু। এই ডান পাকের স্ক্রু মানে কি? ডান পাকের স্ক্রু মানে যে স্ক্রুকে ডান দিকে ঘোরালে আঁটে আর বাম দিকে ঘোরালে খোলে। যে স্ক্রুকে ডান দিকে ঘোরালে আঁটে আর বাম দিকে ঘোরালে খোলে তাকেই আমরা বলছি ডান পাকের স্ক্রু। তাই বলছে একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হলে তা যেদিকে অগ্রসর হবে তাকে জেড অক্ষ ধরা হবে। তাহলে একটা এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে আমি একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাবো। ডান পাকের স্ক্রু মানে যাকে ডান দিকে ঘোরালে আঁটে, বাম দিকে ঘোরালে খোলে। স্বাভাবিক সমস্ত স্ক্রুগুলোকেই আমরা ডান পাকের স্ক্রু হিসেবে দেখি। কেবলমাত্র কয়েকটা মার্কারের স্ক্রু থাকে বাম পাকের স্ক্রু, যাকে বাম দিকে ঘোরালে আঁটে, ডান দিকে ঘোরালে খোলে। আর ফ্যানের সামনে যে ওই নাটটা লাগানো থাকে সেই নাটে যে স্ক্রুটা সেটা থাকে বাম পাকের স্ক্রু।
অর্থাৎ তাকে বাম দিকে ঘুরলে আঁটে, ডান দিকে ঘুরলে খোলে। তাছাড়া অধিকাংশ স্ক্রুগুলোর ক্ষেত্রে আমরা দেখি তারা ডান পাকের স্ক্রু, ডান দিকে ঘুরলে আঁটছে আর বাম দিকে ঘুরলে খুলে যাচ্ছে। তো তার মানে দেখছি যে এই জেড অ্যাক্সিসটা কোন দিকে হবে, এক্স থেকে ওয়াই দিকে আমি ডান পাকের স্ক্রু ঘোরাবো। একটা ছবি দিয়ে দেখাচ্ছি। তো দেখিয়ে এ হ্যাঁ 3 অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসটা এঁকেছি না আমি, ওটা হচ্ছে অরিজিন, যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করেছে 3টে অ্যাক্সিস। আর এগুলো সব স্ট্রেট লাইন হবে। আমার হাত বেঁকে গেছে মানে তোমরা ওইটাকে বাঁকি আঁকবে তা কিন্তু নয়। তো যাই হোক, এবার এখানে এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কিরকম আছে, এই অ্যাক্সিসটা আসলে বোর্ডের তল থেকে বাইরের দিকে মানে তোমাদের দিকে আছে, এইভাবে আছে অ্যাক্সিসটা, ঠিক আছে, এইভাবে আছে। আমি যদি মার্কারটা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এটা এইভাবে আছে। এভাবে তো আমি বোর্ডের উপর আঁকতে পারবো না, বলতে পারবো না যে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, দেখতে পাচ্ছ? তো সেটা তোমরা দেখতে পাবে না, তাই তাকে রিপ্রেজেন্ট করেছি বোর্ডের তলের উপরেই এঁকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এই অ্যাক্সিসটাকে আমি নাম দিলাম এক্স অ্যাক্সিস, এইটা নাম দিলাম ওয়াই অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসটা কোন দিকে আছে, বোর্ডের তল থেকে বাইরের দিকে। এটা কোন দিকে আছে, বোর্ডের তল বরাবরই সামনের দিকে। তাহলে আমি যদি এক্স থেকে ওয়াই এর দিকে মানে এইভাবে একটা ডান পাকের স্ক্রুকে যদি ঘোরাই, তাহলে এক্স থেকে ওয়াই দিকে, এক্স টু ওয়াই এইভাবে ঘুরছে। তাহলে এটা ঘুরলে কি হচ্ছে বলো তো, খুলছে না আটছে? অবভিয়াসলি খুলে খুলে উঠছে উপরের দিকে। এইভাবে যদি ঘুরাই একটা স্ক্রু, কারণ এটা ডান পাকের স্ক্রু মানে ডান দিকে ঘুরলে আঁটবে, বাম দিকে ঘুরলে খুলবে। তাহলে এটা যেহেতু বাম দিক ঘুরছে, তাহলে এটা খুলে খুলে উপরে উঠবে। আর এটা যেদিকে যাবে সেটাকেই বলা হচ্ছে জেড অ্যাক্সিস। তার মানে এই যে উপরের দিকের অ্যাক্সিসটা, এটা হবে জেড অ্যাক্সিস। যদি আমি এটাকে এক্স এটাকে ওয়াই ধরতাম তাহলে কি হতো, তাহলে এটাকে এক্স এটাকে ওয়াই ধরলে এক্স থেকে ওয়াই দিকে মানে এক্স টু ওয়াই এইভাবে ঘুরতো। এইভাবে ঘুরলে কি ডান দিক, তাহলে ডান দিক হলে কি হচ্ছে, আঁটছে না খুলছে? অবভিয়াসলি আঁটছে। তাহলে আঁটছে মানে একটা স্ক্রু তখন নিচের দিকে যাচ্ছে, আর তখন জেড অ্যাক্সিসটা হতো নিচের দিকে। আশা করি ক্লিয়ার। যদি কারো ক্লিয়ার না হয় তাহলে তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে। কমেন্ট করলে আমি এই জিনিসটার জন্য শুধু একটা শর্ট ভিডিও আপলোড করব, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এই তিনটি হচ্ছে অ্যাক্সিস, এইগুলোকে ধরার নিয়ম। প্রথমেই বলে হয়েছে প্রত্যেকের সঙ্গে 90 डिग्री कोने থাকবে। ऑब्वियसली देखिए ये दोनों का एंगल 90 डिग्री है और ये ऐसे है, तो एक्स एक्सिस के साथ जो जेड एक्सिस है उसका भी एंगल 90 डिग्री है, और जेड वाई के साथ जो एक्स एक्सिस है उसके भी एंगल 90 डिग्री ही है। तो मतलब ये जो दोनों, এই যে দুটো আমাদের রুল, এই যে দুটো আমাদের নিয়ম, তা কিন্তু ফলো করছে এই পদ্ধতিতে। তো এটাকে আমরা বলছি দক্ষিণাবর্তী নিয়ম বা রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান ফর্মুলা। তাহলে প্রথম নির্দেশতন্ত্র জানলাম কার্তেশীয়। কার্তেশীয় নির্দেশতন্ত্রের 1D 2D 3D। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। 1D তে সরলরেখা বরাবর বস্তু গতিশীল হলে ইউজ করবো, 2D তে তলের ওপর, 3D তে স্পেসে গতিশীল হলে। তো এটা হচ্ছে পিঁপড়ে দড়ির ওপর চলছে, এটা পিঁপড়ে মেঝের ওপর চলছে, এটা পিঁপড়ে ডানা গজিয়েছে, পিঁপড়ে তখন উড়ছে। পিপিলিকার ডানা গজে 2D থেকে 3D তে যাওয়ার জন্য, পিপিলিকার ডানা গজে 2D থেকে 3D তে যাওয়ার জন্য, কোই বাত নেই। আর দক্ষিণাবর্তী কার্তেশীয় নিয়মটাও আমি আলোচনা করলাম। তো আশা করি এটা বোঝা গেছে। তো প্রথম প্রকার নির্দেশতন্ত্র কার্তেশীয় নির্দেশতন্ত্র। কারোর বুঝতে অসুবিধা থাকলে অবভিয়াসলি কমেন্ট করবে, এবং সেই কমেন্ট অনুসারে আমি কিন্তু অবশ্যই শর্ট ভিডিও বানিয়ে হলেও তোমাদেরকে জিনিসটাকে ক্লিয়ার করব। তো আসছে ঠিক আমি এর পরের পার্ট। পরের 2 নম্বর কি জানবো, পরে জানবো পোলার নির্দেশতন্ত্র। কি নির্দেশতন্ত্র? পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র। তো এই যে পোলার, এই পোলার মানে কিন্তু পোলা নয়, যে আমরা বলি না যে বদমাস পোলা, খচ্চড় পোলা, তুই কোন সা পোলা, তুই কার ঘরে পোলা। তো এই যে আমরা বাচ্চাকে বোঝাতে বা লোককে বোঝাতে পোলা বলি না, ছেলেকে বোঝাতে, ও পোলা নেই। এই যে পোলার হ্যাঁ মানে একটা পোল থাকবে, মেরু থাকবে, তাই না? পোল মানে আমরা কি জানি, মেরু। जैसे कि साउथ पोल है, नॉर्थ पोल है, तो ऐसा ही उसका एक पोल है। তো এক্ষেত্রে এটা একটা কি 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এটা একটা অ্যাকচুয়ালি দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এটা কি নির্দেশতন্ত্র বললাম? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এটা কি নির্দেশতন্ত্র? অবভিয়াসলি এটা একটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, যাকে রিপ্রেজেন্ট করা হবে একটা স্ট্রেট লাইন থাকবে, যাকে আমরা প্রধান অক্ষ বলবো। কি বলবো? প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, একেই আমরা বলবো প্রধান অক্ষ। তার উপর একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টকে আমরা কি বলবো? অরিজিন, বা ওই পয়েন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেরু। একেই আমরা বলছি মূলবিন্দু, অরিজিন, মেরু, যাই বলতে পারো, পোল, যাই বলতে পারো। আর এর রেসপেক্টে কোনো একটা পয়েন্ট মনে করি পি, যে পি এর আমি অবস্থানকে রিপ্রেজেন্ট করব। কিভাবে রিপ্রেজেন্ট করব? অরিজিন থেকে পি পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন নেব। কি বললাম? অরিজিন থেকে পি পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন নেব। অরিজিন থেকে পি পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন নেব। এবার এই স্ট্রেট লাইনটা অরিজিন থেকে পি পর্যন্ত যে পয়েন্টের আমি অবস্থান বা পজিশন বের করছি তার দূরত্ব মাপবো। সেই দূরত্বটা মনে করলাম আমি আর, এবং প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে ওপি এর যে কানেক্টেড স্ট্রেট লাইন তার মাঝের যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে পি এর পজিশনটাকে আমি বলবো আর থিটা। হয় আর ইজ the distance between pole and the point, আর অ্যাঙ্গেল
পি ও এটাকে এক্স অ্যাক্সিস যদি মনে করি বা যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস, সেই অ্যাঙ্গেলটাকে আমি বলবো থিটা। এর রিপ্রেজেন্ট করা হয় এই একটাকে কি দিয়ে, আর থিটা দিয়ে। তার মানে এই পি পয়েন্টটার পজিশন কি বলবো, আর থিটা। তাহলে আর থিটা কোন রুলে বললাম আমি, কার্টেসিয়ানে না পোলারে? এটাকে আমি পোলার ফ্রেম অফ রেফারেন্সে বললাম। তো একইভাবে এটাও একটু বলে দিই, কার্টেসিয়ানে যদি কোনো একটা পয়েন্ট পি থাকে, তাহলে সেই পি এর পজিশনকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো, এক্স ওয়াই জেড দিয়ে। যেহেতু এখানে তিনটে অক্ষের প্রয়োজন হয়, তাই এখানে আমি বলবো এক্স ওয়াই জেড। কার্টেসিয়ান 3 ডাইমেনশনাল। 1 ডাইমেনশনাল হলে শুধু এক্স দিয়ে বা শুধু ওয়াই দিয়ে বা শুধু জেড দিয়ে। 2 ডাইমেনশনাল হলে এক্স ওয়াই, মানে যে কোনো আমার দুটো পয়েন্ট লাগে। আর 3 ডাইমেনশনাল হলে এক্স এর ভ্যালুও লাগে, ওয়াই এর ভ্যালুও লাগে, জেড এর ভ্যালুও লাগে। তো পি পয়েন্টে যেতে গেলে কি করব, প্রথমে আমি এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট পর্যন্ত আসবো, এ মনে করি। তারপরে এ থেকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর মনে করি আমি আসবো বি পর্যন্ত। আর তারপরে আমি পি থেকে আসবো, বি থেকে পি পর্যন্ত জেড অ্যাক্সিস বরাবর। তো এই যে ও থেকে এ এইটা হচ্ছে এক্স, এ থেকে বি এইটা হচ্ছে ওয়াই, আর বি থেকে পি ওইটা হচ্ছে জেড। তো এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ও এক্স, এটা এক্স, সরি ও এ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তার ভ্যালুটা এক্স রেখেছি। এ বি ওয়াই অ্যাক্সিস বরাবর, তার ভ্যালুটাকে ওয়াই রেখেছি। বিপি জেড অ্যাক্সিস বরাবর, তার ভ্যালুটাকে আমি জেড লিখেছি। তাহলে এখানে তিনটে অ্যাক্সিস বরাবর তিনটে ভ্যালু লাগে। আর এখানে 2 ডাইমেনশনালের জন্য আর আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব পোলার ফ্রেম অফ রেফারেন্সে। তো এবার এটা কখন ইউজ করব আমি, যেমন এগুলোর ইউজগুলো লিখেছি, এটা কখন ইউজ করব, মনে করি কোনো একটা পিঁপড়ে সে একটা সার্কুলার পাথ বরাবর এইভাবে রোটেট করছে, সার্কুলার পাথ বরাবর রোটেট করছে। তাহলে সার্কুলার পাথ বরাবর রোটেট করলে এই আর এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে কি হবে না? নিশ্চয়ই চেঞ্জ হবে না। তার মানে কোনো একটা পিঁপড়ে বা কোনো একটা অবজেক্ট একটা সার্কেলের সার্কামফারেন্স বরাবর, পরিধি বরাবর যদি গতিশীল হয়, তাহলে তার প্লেস চেঞ্জ হলেও আর এর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র থিটার চেঞ্জ হবে। তার মানে একটাই ভ্যারিয়েবল দিয়ে আমি প্রতিটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি এটাকে আমি এক্স ওয়াই বা ওয়াই জেড বা এক্স জেডে রিপ্রেজেন্ট করতে চাইতাম, তাহলে আমার প্রতি ক্ষেত্রেই দুটো দুটো করে আমি ভ্যারিয়েবল পেতাম। মানে প্রতি ক্ষেত্রেই দুটো ভ্যালুই চেঞ্জ হতো। কারণ এখানে যদি এক্স ওয়াই বলতাম, তাহলে এক্স এর ভ্যালুও চেঞ্জ হতো, ওয়াই এর ভ্যালুও চেঞ্জ হতো। বা ওয়াই জেড বললে ওয়াই এর ভ্যালুও চেঞ্জ হতো, জেড এর ভ্যালুও চেঞ্জ হতো। এক্স জেড বললে এক্স এর ভ্যালুও চেঞ্জ হতো, জেড এর ভ্যালুও চেঞ্জ হতো। কিন্তু এক্ষেত্রে আমি কি করব না, আর এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, শুধু থিটার ভ্যালুর চেঞ্জ দিয়ে তার প্রতিটা পয়েন্টের যে পজিশন তাকে আমি ডিসক্রাইব করতে পারবো। তার জন্য এখানে 2 ডাইমেনশনাল মানে আমরা জানি দুটো ভেরিয়েবল, কিন্তু এখানে 2 ডাইমেনশনকে আমি একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাই 2 ডাইমেনশনের জন্য কার্টেসিয়ান 2D থাকা সত্ত্বেও আমি নতুন একটা রেফারেন্স ফ্রেম নিয়ে এসেছি, যাকে বলছি পোলার রেফারেন্স ফ্রেম, দ্য পোলার ফ্রেম অফ রেফারেন্স, বা একে বলছি দ্য পোলার ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এখানে কি হয় না, যদি এটা কখন ইউজ করি, যদি কোনো অবজেক্ট কি বরাবর গতিশীল হয়, যদি কোনো অবজেক্ট কোনো সার্কেলের, যদি অবজেক্ট কোনো সার্কেলের সার্কামফারেন্স বরাবর গতিশীল হয়, তবে কেবলমাত্র থিটার চেঞ্জ দিয়েই আমি পুরো মোশনটাকে ডেসক্রাইব করতে পারবো। তো এই কারণেই আমি ইউজ করি কি, পোলার ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আশা করি পোলার ফ্রেম অফ রেফারেন্সটাও বুঝতে পারা গেছে, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র বুঝতে পারা গেছে। আসছি আমি ঠিক এর পরের জায়গায়। তো এরপর আমি তাহলে কি জানবো, এরপরে আমি জানবো স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স বা গোলীয় নির্দেশতন্ত্র। কি জানবো, গোলীয় নির্দেশতন্ত্র। তাহলে আমার কাছে ঠিক এর পরের পার্ট হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র, যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গোলীয় নির্দেশ তন্ত্র, বা যাকে আমরা বলছি স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। গোলীয় নির্দেশতন্ত্রে কি হবে, গোলীয় নির্দেশতন্ত্র অ্যাকচুয়ালি এটা একটা 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। যেমন একটা 2D ছিল, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এটা 3D একটা নির্দেশতন্ত্র, 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে যেমন আমি 2D তে দুটো ভেরিয়েবল না নিয়ে একটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য আমি বের করেছি পোলার, তার মানে 3D কে তিনটে ভেরিয়েবল না বলে দুটো ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করার জন্যই তৈরি করেছি আমি স্ফেরিক্যাল রেফারেন্স ফ্রেম। মানে কোনো একটা অবজেক্ট যদি একটা স্ফেয়ার মানে একটা ফুটবল মনে করো, সেই ফুটবলের উপরে মনে করো হাঁটাচলা করছে সে, তাহলে একটা ফুটবলের উপরে যদি একটা পিঁপড়ে হাঁটাচলা করে, তাহলে প্রতি মুহূর্তে তার অ্যাঙ্গেল চেঞ্জ হবে,
কিন্তু ফুটবলের সেন্টারে যদি আমি অরিজিনটাকে আছে মনে করি, তাহলে পিঁপড়ে থেকে ওই সেন্টারের যে ডিস্টেন্স তার কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন আমি পোলার রেফারেন্স ফ্রেমে কোনো একটা পয়েন্টের পজিশনকে রিপ্রেজেন্ট করতে আর থিটা ইউজ করি, তেমনি গোলীয় নির্দেশতন্ত্রে কিন্তু প্রকাশ করার জন্য আর থিটা ফাই তিনটে মানে পয়েন্ট দিয়ে আমি তাকে রিপ্রেজেন্ট করি। আর একটা ডিস্টেন্স, থিটা আর ফাই হচ্ছে দুটো অ্যাঙ্গেল। তো একে প্রকাশ করা হয় কি দিয়ে? না আর থিটা আর ফাই দিয়ে। কিরকম হয়? না থ্রি ডাইমেনশনাল মানে আমি যদি কার্টেসিয়ানে যাই তাহলে আমি কিন্তু তিনটে অ্যাক্সিস পাবো। কিরকম তিনটে অ্যাক্সিস পাবো? এইরকম তিনটে। এটা কি অ্যাক্সিস? অবভিয়াসলি ঠিক এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট, যে পয়েন্টের পজিশনটা কার্টেসিয়ানে এক্স ওয়াই জেড, আর পোলারে সরি স্ফেরিক্যালে হচ্ছে আর থিটা ফাই। তাহলে কার্টেসিয়ানে এক্স ওয়াই জেড আর স্ফেরিক্যালে হচ্ছে আর থিটা ফাই। তো পোলারে এক্স ওয়াই জেড মানে আমি কার্টেসিয়ানে এক্স ওয়াই জেড মানে আমি জানি যে এক্স অ্যাক্সিস বরাবর আসতে হয়েছে এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ঘর, আর জেড অ্যাক্সিস বরাবর জেড ঘর। আর থিটা ফাইটা কিভাবে বের করা হয়েছে? অ্যাকচুয়ালি অরিজিন থেকে যে পয়েন্টের পজিশন বের করব তার যে ডিস্টেন্স সেইটাকে আমি বলি আর। আর এই ওপি স্ট্রেট লাইনের সঙ্গে জেড অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল তাকে বলা হচ্ছে থিটা। আর পি পয়েন্টের যদি একটা প্রজেকশন নেই আমি, প্রজেকশন নেওয়ার মানে পি পয়েন্ট থেকে যদি আমি একটা লম্ব টানি এক্স ওয়াই তলের উপর, কারণ এই এক্স অ্যাক্সিস এইভাবে আছে, তার মানে এই এক্স আর ওয়াই কে নিয়ে একটা তল কল্পনা করলে সেই তলটা হবে এক্স ওয়াই তল, আগেই লিখেছিলাম এখানে। সেই তলের উপর যদি একটা পয়েন্ট আমি নেই, তার পয়েন্টের কে যদি আমি পি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি দেখতে পাবো ও থেকে যদি পি ডটকে অ্যাড করে দিই, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে ও পি ডটের যে অ্যাঙ্গেল সেটাকে বলবো আমি ফাই। তাহলে কোনটা কি বলবো বোঝা গেল? তাহলে এখানে ইজিলি বলা গেল কি না ও থেকে পি পর্যন্ত অরিজিন থেকে যে পয়েন্টের আমি ডিস্টেন্স বের করছি বা যে পয়েন্টের পজিশন বের করছি তার ডিস্টেন্স হচ্ছে আর, সেই পয়েন্ট পর্যন্ত অ্যাডজয়েনিং যে স্ট্রেট লাইন সে জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে দিস ইজ কল্ড থিটা। আর এক্স অ্যাক্সিসের সঙ্গে পি পয়েন্টের যে প্রজেকশন, পারপেন্ডিকুলার প্রজেকশন, তার সঙ্গে ও পয়েন্টের যে স্ট্রেট লাইনের কানেকশন বা যে স্ট্রেট লাইন দিয়ে আমি কানেক্ট করেছি তার মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। একে আমরা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বলছি, আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই। তো বোঝা গেছে নিশ্চয়ই? এখানে কয়েকটা জিনিস একটু বলি যেগুলো তোমাদের ক্লাস 9-এর জন্য হয়তো লাগে না, কিন্তু আমি দেখবো এখানে যদি ট্রায়াঙ্গেল তোমাদের যদি ট্রিগোনোমেট্রি কোনো কনসেপ্ট থেকে থাকে তাহলে সেখান থেকে বুঝতে পারবে, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং সেক্ষেত্রে কেন হয় এগুলো আমি শর্ট ভিডিও আকারে অবশ্যই চ্যানেলে আপলোড করবো, সেগুলো দেখবে। যে এক্স এর ভ্যালু কত? না এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই হয়। এক্স এর ভ্যালু হয় আর সাইন থিটা কস ফাই। ওয়াই ভ্যালু কত হয়? ওয়াই ভ্যালু এখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে যদি আর থিটা ফাই লিখি তাহলে ওয়াই ভ্যালু কত হবে? ওয়াই ভ্যালু হবে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড এর ভ্যালু হবে আর কস ফাই, আর কস থিটা, আর কস থিটা। এইগুলো হচ্ছে যথাক্রমে এক্স ওয়াই জেড এর সঙ্গে আর থিটা ফাই এর রিলেশন। এই রিলেশনগুলো কিন্তু আমি বিভিন্ন শর্ট ভিডিওতে আপলোড করব, কারণ তা না হলে ভিডিও অনেক লেন্থ বেড়ে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে হোক বা না বুঝতে পারলে কমেন্ট করে হোক তোমরা কিন্তু অবশ্যই জেনে নেবে। তো তাহলে এটা গেল গোলীয় নির্দেশতন্ত্রের কোথায় ব্যবহার করি আমি। এটা ব্যবহার করা হয় যেমন আর্থের ওপর কোনো একটা পয়েন্ট, আমি যে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যবহার করি না আমরা জিওগ্রাফিতে, যে কলকাতার অক্ষাংশ এত দ্রাঘিমাংশ হতো, কিংবা আমরা যে সমস্ত ক্ষেত্রে ইউজ করছি যে কোনো একটা অবজেক্ট, মনে করো একটা স্টার বা একটা প্ল্যানেট, তাকে যদি আমি আর্থের রেসপেক্টে বা দ্য সেন্টার অফ আর্থের রেসপেক্টে তার যদি আমি পজিশনকে ডিসক্রাইব করতে চাই, তাহলে আমার কিন্তু এই যে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তাই স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সটা আমার কিন্তু থ্রি ডাইমেনশনাল কোনো একটা স্ফেরিক্যাল যদি একটা সার্কামফারেন্স বা সার্কামস্টেন্সেস মানে একটা কন্ডিশন তৈরি হয়, তাহলে স্ফেরিক্যাল কন্ডিশনটার কোনো একটা পয়েন্ট যেটা ওই স্ফিয়ারের ওপরে আছে তাকে রিপ্রেজেন্ট করতে আমার লাগছে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। আশা করি এই জিনিসটা সম্পর্কে বুঝতে পারা গেছে, এবং এইটা নিয়ে কারণ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থেকে থাকে তোমরা বারবার বলছি কমেন্ট করবে। তো যাই হোক, তাহলে এটা ব্যবহার করছি কোথায়? যেমন পৃথিবীর ওপর কোনো বিন্দুর অবস্থান, এছাড়া আর কোথায় ব্যবহার করব? এছাড়াও ব্যবহার করব কোনো
বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, তাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ক্লাস 8 পড়ে এসছো, বা তড়িৎ বিভব ভি এর ধারণার জন্য। একইভাবে পৃথিবীর জন্য কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব, কোনো চুম্বকের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তো এই সমস্ত জিনিসগুলোর মান বের করার জন্য বা এই সমস্ত জিনিসগুলোর কনসেপ্টের জন্যই আমরা মূলত স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট জানবো। তাহলে স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স বা গোলীয় নির্দেশতন্ত্রের কি প্রয়োজন তা আশা করি বোঝা গেছে। তো ঠিক আসছি আমি এরপর আসছি 4 নম্বর ফ্রেম অফ রেফারেন্স। 4 নম্বর ফ্রেম অফ রেফারেন্সকে আমরা কি বলছি? 4 নম্বর ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বলছি চৌঙ্গীয় নির্দেশতন্ত্র, বা যাকে আমরা বলছি সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তো এই সিলিন্ড্রিক্যাল ফর্মটা কি? মানে কোনো একটা অবজেক্ট যদি একটা সিলিন্ড্রিক্যাল পাথ বরাবর যায়, মনে করো একটা এই যে মার্কারটা আছে, এই মার্কারের এই যে আমি উপরিতলটা যেটা ওই যে সারফেসটা, এই সারফেসটা একটা কি, আমি যদি এইটা বরাবর, এটা তো একটা সিলিন্ডারের মতো, তাহলে এর ওপর দিয়ে কোনো পিঁপড়ে যদি ঘুরে 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 উপরের দিকে ওঠে, একটা স্প্রিং এর পাথ বরাবর, যাকে আমরা স্পাইরাল মোশন বলছি, সেই ধরনের মোশনকে ডিসক্রাইব করতে গেলে আমার লাগছে চৌম্বীয় নির্দেশতন্ত্র বা স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তো স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স একটা কি? এটাও একটা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, এটাও একটা কি 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। তো এই 3 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স একে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে? একে রিপ্রেজেন্ট করা হয় আর একটা অ্যাঙ্গেল থিটা, আর একটা ডিস্টেন্স জে। এখানে আর একটা ডিস্টেন্স, জেড একটা ডিস্টেন্স, থিটা একটা অ্যাঙ্গেল। তো এই কিভাবে তৈরি করা হয়েছে দেখি। তাহলে ত্রিমাত্রিক মানে তার সঙ্গে এক্স ওয়াই জেড একটা রিলেশন থাকবে। কিরকম রিলেশনটা থাকে একটু আমরা দেখে নিই। তো কাহিনীটা হচ্ছে এই যে আমি যদি এক্স ওয়াই জেড আঁকি তাহলে কিরকম হবে, এই এটা এক্স ধরবো, এটা ওয়াই, এটা জেড। এটাই হচ্ছে রাইট হ্যান্ডেড কার্টেসিয়ান রুল, অর্থাৎ দক্ষিণবর্তী কার্টেসীয় নিয়ম। তো এক্ষেত্রে এবার কোনো একটা পয়েন্ট মনে করি এইখানে পিতে আছে, এবং সেই পিটা এইভাবে হেলিক্যাল মোশনে বা স্পাইরাল মোশনে উঠছে। তাহলে কোনো একটা মোমেন্ট আছে পি পয়েন্টে আছে, পয়েন্টটা পি। তাহলে এই পি পয়েন্টের পজিশন তো আমরা জানি কার্টেসিয়ানে এক্স ওয়াই জেড। আর এক্ষেত্রে কি লিখবো আমি? আর থিটা জেড। আরটা কি? আর হচ্ছে জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। আর হচ্ছে কি জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। আর হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম জেড অ্যাক্সিস। কারণ এখানে জেড অ্যাক্সিসটাকে অ্যাক্সিস ধরে সে স্পাইরাল ভাবে ঘুরছে, মানে যে চোঙটা বা সিলিন্ডারটা তৈরি হয়েছে, এই যে মার্কারটাই যদি ঘুরে, তাহলে মার্কারের মাঝ বরাবর যে অক্ষটা গেছে সেটাকে আমি ধরেছি জেড অ্যাক্সিস। তার মানে এই জেড অ্যাক্সিসটাই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস এখানে। মানে যে সিলিন্ড্রিক্যাল পাথ বরাবর যাচ্ছে, যে চোঙের পাথ বরাবর যাচ্ছে, যে চোঙের সারফেস বরাবর সে যাচ্ছে, সেই চোঙটার মাঝ বরাবর যে স্ট্রেট লাইনটা গেছে একদম সেন্ট্রাল দিয়ে, বা যাকে আমরা অক্ষ বলছি, সেই অক্ষটাই হচ্ছে এখানে জেড অ্যাক্সিস। তো অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে আর। একইভাবে পি পয়েন্টের আমি একটা পারপেন্ডিকুলার প্রজেকশন নেব, ঠিক এখানে যেভাবে নিয়েছিলাম, দিস ইজ পি ডট। তারপরে আমি অরিজিন থেকে এই পি ডট পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানবো, এক্স অ্যাক্সিসের সঙ্গে তার যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে আমি বলবো থিটা। এখানে সেটা ছিল ফাই, এখানে সেটা হচ্ছে থিটা। আর পি ডট থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা তাকে আমি বলবো জেড, মানে হাইট অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য প্লেন অফ বেস। অর্থাৎ যে ভূমি, সেই ভূমির যে তল এক্স ওয়াই তলটা তৈরি ভূমি তৈরি করেছে, সেই ভূমির যে পারপেন্ডিকুলার প্রজেকশনটা তৈরি হবে, সেই প্রজেকশন থেকে যে অ্যাকচুয়াল পয়েন্ট তার যে ডিস্টেন্স, দিস ডিস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই জেড। তাহলে এখানে কি হচ্ছে আর। তার মানে এই যে ডিস্টেন্সটা ভালো করে যদি ছবিটা বোঝা যায়, তাহলে এটা তো এইভাবে আছে, তাহলে এই পি ডট পয়েন্ট এইরকম জায়গায় আছে, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে, এটা যেহেতু এইভাবে এই পয়েন্টে আছে, তাহলে এই ডিস্টেন্সটাও কি সেম। তার মানে কি বলতে চাইছি আমি, না এক্ষেত্রে আর যত হবে এক্ষেত্রে ও পি ডটটাও একই না আলাদা হবে? একই হবে। 3D কে 2D তে রিপ্রেজেন্ট করছি বলে বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, কিন্তু এটা একটু নিজেরা খাতায় বসিয়ে ভাববে যে অ্যাকচুয়ালি এই আর পি পয়েন্টটা কোথায় আছে, এইরকম জায়গায় আছে। এটা তো আর বোর্ডের তলে নেই, এইরকম জায়গায় আছে। তাহলে এখান থেকে আমি যদি এক্স ওয়াই প্লেনের ওপর একটা পারপেন্ডিকুলার প্রজেকশন অঙ্কন করি, এইরকম জায়গায় থাকবে। ও থেকে এই পি ডট অফ দি ডিস্টেন্স আর এই জেড অ্যাক্সিস থেকে পি পর্যন্ত ডিস্টেন্স দুটো কি সেম হবে। তার মানে এখানে আমি লিখতে পারবো যে নাও এখন কি বলতে পারবো আমি, না যেটাই আর সেটাই হচ্ছে ওপি ডট। তার মানে এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, এক্স এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আর কস
থিটা, এক্স এর ভ্যালুটা হবে আর কস থিটা, ওয়াই এর ভ্যালুটা তাহলে কত হবে আর সাইন থিটা। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত হবে, তাহলে ওয়াই এর ভ্যালু নিশ্চয়ই হবে আর সাইন থিটা, আর জেড এর ভ্যালুটা কত হবে, জেড এর ভ্যালুটা জেড হবে। তাহলে এইটা হচ্ছে এর কার্তেশীয় এবং যে চঙ্গীয় নির্দেশতন্ত্র তাদের মধ্যে সম্পর্ক। তো আজকে আমরা তাহলে এই ভিডিওতে কি জানলাম না, কত রকমের নির্দেশতন্ত্র হতে পারে এবং সেই নির্দেশতন্ত্রগুলোর প্রকারভেদ। এছাড়াও আমরা যখন একটা ম্যাপে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করি তখন আমরা আপওয়ার্ড ডাইরেকশনটাকে মনে করি, অর্থাৎ উপরের দিকটাকে মনে করি উত্তর দিক। এই ধরনেরও নির্দেশতন্ত্র, মানে নির্দেশতন্ত্রে কোনো সেরকম সিস্টেমেটিক নয়, কিন্তু এইগুলো আমাদের ম্যাথমেটিক্যাল এবং ফিজিক্সের বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের জন্য। তাহলে এটা কোথায় ব্যবহার করি বললাম, কোনো অবজেক্ট যদি একটা চোঙের গা বরাবর, একটা পাইপ বরাবর, একটা অনেক দীর্ঘ স্ট্রেট লাইন বরাবর, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র যদি স্ট্রেট লাইনের জন্য তৈরি হয়, তাহলে অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যেটা একদম স্ট্রেট আছে, তাহলে সেই স্ট্রেট ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই সব কিছুকেই কিন্তু রিপ্রেজেন্ট করতে গেলে আমার স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স কাজে লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং এই চ্যানেলে তোমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ভিডিও পাবে। তো তোমরা এই কারণে দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড নাইট।